রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশ। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ। পরিবেশ বান্ধব টেকসই সাশ্রয়ী প্রকল্প গ্রহণের প্রকৌশলীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। জানালেন দেশবাসীর কল্যাণই সরকারের মূল লক্ষ্য। তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর কয়েক এলাকায় হাঁটু পানি। সবচেয়ে ভোগান্তিতে মিরপুরবাসী। 2 জেলায় বজ্রাঘাতে 3 জনের মৃত্যু। আজই শেষ ভিসা ইস্যুর সময়সীমা। জটিলতায় প্রায় 20,000 মুসল্লির যাত্রা অনিশ্চিত। হজ পরিচালক ও হাব সভাপতির আশ্বাস, থাকবে না এই সংকট। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। রাজধানীর মোহাম্মদপুরে চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। সাফা, সমাবেশে তো বিপুল লোক সমাগম দেখা যাচ্ছে, নেতাকর্মীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, ঠিক 3:30টার সময় মোহাম্মদপুরের এই গজনবী রোড, এখানে এই সমাবেশটা শুরু হয় এবং তারও আগে আমি দুপুর 1টার সময় এসেছি এবং 1টার থেকেই কিন্তু আমি দেখছি যে এখানে আশপাশের বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মীরা তারা তাদের ব্যানার ফেস্টুন নিয়ে এবং বিপুল যে জনসমাগম তারা এখানে করেছেন এবং এখানে 3:30টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এবং প্রতি সমাবেশে যে যারা বক্তব্য দিচ্ছেন তারা যেই কথাটি বলছেন, আওয়ামী লীগ নেতারা আছেন, শীর্ষ নেতারা আছেন। কিছুক্ষণ আগে মাহবুবুল আলম হানিফ এসে পৌঁছেছেন এবং একই সঙ্গে এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং একই সঙ্গে মন্ত্রী, তিনি কিছুক্ষণ পরপরই কিন্তু বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে যে বিষয়গুলো উঠে আসছে সেটি হচ্ছে বিএনপি জামাতের নৈরাজ্য এবং সন্ত্রাস। বিএনপি জামাত কর্মসূচির নামে নতুন করে আবারও সন্ত্রাস তৈরি করতে পারে, সন্ত্রাস কায়েম করতে পারে, এমন একটি শঙ্কার কথা বলা হচ্ছে এবং বিএনপির সময়কার বিভিন্ন অপশাসনের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে বক্তব্যে। এবং আওয়ামী লীগের যে উন্নয়ন হয়েছে বিগত 14 বছরে, সেই উন্নয়নের যে কথাগুলো সে কথাগুলো তুলে ধরা হচ্ছে। এখানে যারাই বক্তব্য রাখছেন তারা নিজ নিজ অবস্থান থেকে আওয়ামী লীগের জন্য মাঠে কাজ করে যাওয়ার কথা বলছেন এবং বিএনপি জামাতের যে নৈরাজ্য, সেই নৈরাজ্য ঠেকানোর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে বিএনপি এখন যে নতুন করে আবারও কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি থেকে তারা কোনো সহিংসতা করতে পারে এমন শঙ্কার কথাও বলা হচ্ছে কিন্তু বারবার করে। এবং সেই সঙ্গে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে এবং রাজপথে আওয়ামী লীগ অ্যাক্টিভ থাকবে, এই বিষয়ে কিন্তু যার জায়গা থেকে তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন। সাফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ মুক্তি এবং তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ, আমরা তার কাছে যাচ্ছি। রাসেল, কতক্ষণ বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি? কি কি দাবি তুলেছেন উপস্থিত নেতাকর্মীরা? মৌসুমী, পল্টনের যে যুবদলের সমাবেশ সেটি চলছে, শুরু হয়েছে আরও বেশ খানিকক্ষণ সময়ের আগে। বেলা 3:15টার দিকে আসলে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশটা শুরু হয় এবং এখন চলছে। নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। এরই মধ্যে হয়েছেন যা ঢাকা উত্তর দক্ষিণ মহানগরের যারা কমিটি সময় হয়েছে, আমরা তাকে দেখেছি। আশা করি কিছুক্ষণের মধ্যে তিনি এই সমাবেশের বিক্ষোভ হিসেবে বক্তব্য রাখবেন। বিভিন্ন
হলেও বার্তা দেবেন। পাশাপাশি এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা যারা বক্তব্য রাখছেন তারা সবাই আসলে আজকের এই সমাবেশের যে মূল দাবি, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ তার মুক্তি এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্য যারা কারাবন্দী বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের সকলের মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই সমাবেশটি করছেন এবং সেই দাবিতেই তারা জানাচ্ছেন এবং সরকারের পতনের দাবি যেমনটি তারা করছেন, পাশাপাশি নেতাকর্মীদের মুক্তি দাবি জানাচ্ছেন। কেউ কেউ বলছেন যে কোনো উপায়ে এই সরকারের যদি নিয়মের মধ্য থেকে তারা মুক্তি না দেন তাহলে তারা আন্দোলনের মাধ্যমে তাদের নেতাকর্মীদের মুক্তির দাবি আদায় করবেন এবং বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিও তারা আদায় করবেন। সেরকমের বার্তা দিচ্ছেন। আমরা অপেক্ষা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই আরও কোনো বার্তা দেবেন ভবিষ্যতে দলকে এগিয়ে নিয়ে এবং দলের আন্দোলন কিভাবে তারা বাস্তবায়ন করবেন সে নিশ্চয়ই বার্তাও তিনি দিবেন বলে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সড়ক মহাসড়ক বানানোর উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সমালোচকদের কথায় কিছু যায় আসে না, দেশবাসীর কল্যাণই সরকারের মূল লক্ষ্য। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং অবদান রাখায় 2 জন প্রকৌশলীকে আইইবি স্বর্ণ পদক প্রদান করা হয়। এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে লাগবে এমন প্রকল্প গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। সমালোচকদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক সেটা স্বার্থান্বেষী একটি মহলের অপছন্দ। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট, মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না। তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। বাংলাদেশে রাস্তা নির্মাণে অনেক বেশি খরচ নিয়ে নানা সমালোচনা আছে। শেখ হাসিনা বলেন, নিন্দুকদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়ক, আবাসিক অলিগলিতে হাঁটু পানি জমে, বিপাকে পড়েন মানুষ। বাসাবাড়ি, দোকানপাটে পানি উঠে সবচেয়ে দুর্ভোগে পড়েন মিরপুরবাসী। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষায় নির্দিষ্ট কিছু এলাকায় হয় সমস্যা, কিন্তু আসে না কোনো সমাধান। কয়েকদিন আগেই দাবদাহের কবলে পড়া মানুষের চাওয়া ছিল বৃষ্টি মুখর থাকুক দেশ, আর এখন স্বস্তির বৃষ্টিতে ভোগান্তির চিত্র রাজধানীতে। শহর যখন বসবাসের অযোগ্য, তখন কি গরম, কি বর্ষা, কি শীত, ভোগান্তি মানুষের পিছু ছাড়বে না।
সকাল সকাল মুষলধারে বৃষ্টিতে ঘুম ভাঙে নগরবাসীর। 7টার পর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় পুরো নগর জুড়ে। পুরান ঢাকার বিভিন্ন এলাকা, নিউ মার্কেট, ধানমন্ডি, মৌচাক, রাজারবাগ, যাত্রাবাড়িতে রাস্তায় রাস্তায় পানি জমে যায়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় শেওড়াপাড়া থেকে মিরপুরমুখী পুরো এলাকায়। প্রধান সড়ক সহ আশপাশের সবগুলো আবাসিকের গলিগলিতে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি জমে যায়। যানজটে অনেক বললাম, অফিসে ঠিকমতো পৌঁছাতে পারতেছি না, ওই মাথা থেকে ঘুরে আসতে হইতেছে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপহার, কারণ আমাদের টাকা খরচ করে কক্সবাজার যেতে হচ্ছে না, কুয়াকাটা যেতে হচ্ছে না। 10 নম্বরে বাচ্চা, 13 নম্বরে এদিকে পানি উঠছে, অনেক রোডে পানি উঠছে, রোডের কাজ করে না। এই যে ড্রেনের ওই দেখেন, আমাদের অলরেডি 2-3টা গাড়ির ইঞ্জিনেও সমস্যা হয়ে গেছে পানি ঢুকে। এই দুঃখ আমাদের আজীবনই থাকবে, এটাকে ওই সমাধান করতে পারবো না। শনিবার স্কুল খোলা, তাই বেশি বিপাকে পড়েন ছোট্ট বয়সের শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলে আসার সময় ছিল প্রচণ্ড বৃষ্টি, আর ছুটির পর জলাবদ্ধতা। তো আসার সময় রোডের এই অবস্থা দেখি, ও টেনশন করছে, স্কুল থেকে বের হতে পারছে না, কোনো বিকেল নাই, যোগাযোগ নাই। রাস্তায় অনেক পানি বন্যা হয়ে গিয়েছে, খেলাধুলা করতে পারতেছি না, রাস্তায় হাঁটাচলা করতে পারতেছি না। সকালের 1 ঘন্টার বৃষ্টির পানি নামতে নামতে লেগে যায় 5 ঘন্টারও বেশি। রাস্তার পানি উঠে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। ইঞ্জিনে পানি ঢুকে অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় গাড়ি। শহরের অনেক জায়গায় দেখা যায় তীব্র যানজট। দোকান দিয়ে একটু হয়েছে, গাড়ি ঘোড়া আটকে পড়ছে, জাম আটকে পড়ছে, একটু আধা হাঁটু বেশি পানি, দোকান ভরে গেছে পানিতে, দোকানের মালামাল সব এইখানে গোডাউনে মাল ছিল সব ভিজে গেছে। অল্প বৃষ্টিতে রাস্তাঘাটে যে পানি জমে, তো রাস্তাঘাটে সাধারণ মানুষ কাজ করে খাওয়া খুব কষ্টকর। নগরবাসীর অভিযোগ, বর্ষা এলে প্রতি বছর এসব এলাকায় পানি জমে। সমস্যার স্থায়ী সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দেশের 2 জেলায় বজ্রাঘাতে প্রাণ হারালেন 4 জন, কমপক্ষে 6 জন আহত ও দগ্ধ। সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় টং দোকানে বসে চা খাচ্ছিলেন 8 জন শ্রমিক। হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ, শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টি। এতে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ মিলন ও মোস্তফা নামের 2 শ্রমিক। আহত 6 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার দামরহুদা ও বেগমপুর এলাকায় বজ্রাঘাতে মারা যান এক কৃষক সহ 2 জন। ভিসা জটিলতায় এখনও অনিশ্চিত প্রায় 20,000 মুসল্লির হজ যাত্রা। 2 দফা সময় বাড়ানোর পরও সবার ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি অনেক এজেন্সি। এদিকে আজই শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার 3য় দফায় সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয়। হজ পরিচালক বলছেন, কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এই দুর্দশা। হাব সভাপতির দাবি, সৌদিতে বাড়ি ভাড়ার জন্য ঠিক সময়ে এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে দুজনই বলছেন, সংকট থাকবে না শেষ পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু করেছে বাংলাদেশ। আশকোনা হজ ক্যাম্পে মুসল্লিদের কোনো ভোগান্তি নেই। প্রথম দিকে নেই শিডিউল বিপর্যয়ের ঘটনা, কিন্তু জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে। এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় 20,000-এরও বেশি নন ব্যালটি যাত্রীর। ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যে তথ্য, তাতে দেখা যাচ্ছে প্রায় 4 মাস, অর্থাৎ বেশ আগেভাগেই এবার হজ কার্যক্রম শুরু হয়েছে। সে অনুপাতে টাকাও জমা দিয়েছেন মুসল্লিরা। এর বাইরে 2 দফা ভিসা প্রদানের মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। তারপরও কেন এত মুসল্লির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি? এটি কি আমাদের এজেন্সি মালিকদের গাফিলতি, নাকি জটিলতা আছে সৌদি সরকারের পক্ষ থেকে? সৌদি হন্ডে কোনো জটিলতা নাই, বরং আমাদের যারা বিশেষ করে এজেন্সি সমূহ, তারা যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা আজকের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। অনলাইনে তারা যদি তারা এগুলো কমপ্লিট, আমাদের যারা বিশেষ করে এজেন্সি সমূহ, তারা যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা আজকের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। অনলাইনে তারা যদি তারা এগুলো কমপ্লিট করে ফেলে, অনলাইনে অ্যাপ্লাই করাটা, তাহলে কিন্তু ভিসা লজমেন্ট হয়ে গেলে কিন্তু তারা টেনশন ফ্রি। তবে একতরফা দায় নিতে চান না এজেন্সি মালিকদের সংগঠন হাব। তাদের দাবি, জটিলতা আছে অন্যখানে। এজেন্সির মালিকদের গাফিলতি নাই এখানে। বিষয় হলো, বাড়ি ভাড়া করতে যাওয়ার প্রক্রিয়ার যে ভিসা, সেই ভিসা কিন্তু এবছর পাওয়া যায়নি, যার কারণে এটা হয়েছে। আর সৌদি আন্ডেও সমস্যা তো বিভিন্ন সময় থাকেই। বিভিন্ন সময় আপনার সিস্টেম ডাউন থাকে। তারপর এর আগে আমাদের প্রাইস বেশি দেখাচ্ছিল ভিসার, সেটাও আবার ওনাদের সাথে কথা বলে আমরা সেটা ঠিক করেছি।
তবে ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে শেষ পর্যন্ত থাকবে না ভিসা জটিলতা, নিশ্চিত হবে নিবন্ধিত সব মুসল্লির হজ যাত্রা। এটা তো অবশ্যই আমরা একটা জটিলতার মধ্যে থাকলামই, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মধ্যে আজকে দিনের মধ্যেই আমরা সব ভিসা করে ফেলতে পারবো এবং হজ যাত্রীদের গমন এবং ভিসা নিয়ে আমাদের কোনো শঙ্কা থাকবে না বলেই আমি মনে করি। যেসব এজেন্সি গাফলতি করছে বা করবে অথবা কোনোভাবে যদি হজযাত্রীদের কোনো কষ্ট দিয়ে থাকে সেটা কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে স্টার্ন অ্যাকশন নেওয়া হবে। তবে কয়েক বছর আগের মতো আশকোনার হজ ক্যাম্পে যাত্রী ভোগান্তি নেই, প্রতারণার অভিযোগও নেই মুসল্লিদের। যে আমাকে সৃষ্টি করছে কাছে যাইতেছি, এর লিগে আমার খুব আনন্দ লাগতেছে। ওখানে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বলে আল্লাহর কাছে আমরা হাজিরা দেব। আল্লাহ হয়তোবা আমাদের এই উসিলায় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এবার সহায়ক দলের বাইরে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩,৩১১ জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪১৬, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় চালক মালিক হেলপার যারই গাফিলতি থাকবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির হলরুমে ছিল নিরাপদ সড়ক চাই নিশ্চার 10ম মহাসমাবেশ। সড়ক দুর্ঘটনা রোধে চালক যাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা অপরিহার্য আমরা মনে করি। আমাদের উদ্দেশ্য অ্যাক্সিডেন্টের হার কমানো। আমরা সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে চাই। আমরা একটা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাই। আমরা আপনাদের সেই জন্য সহযোগিতা চাই। সরকার পরিবর্তনে এখন জনগণের হাত নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে ছিল জাতীয় পার্টির মহানগর উত্তরের মত বিনিময় সভা। সেখানেই বলেন, বিদেশি শক্তির সহায়তায় সরকার ক্ষমতা দখল করে রেখেছে। সরকার পরিবর্তনে এখন জনগণের হাত নেই, এমন মন্তব্য করেন জিএম কাদের। বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে। তার অভিযোগ, সরকার দূরদর্শী নয়, সে কারণেই বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট। জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নাই, বলতে গেলেই নানান ধরনের সমস্যা। বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে। তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে তা মোকাবেলায় নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। দুপুরে সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে বিএফডিসিতে হয় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ। সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ নির্ধারণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে সরকার দলের ভূমিকায় থাকে সরকারি তিতুমির কলেজের বিতার্কিক দল, আর বিরোধী দলের ভূমিকায় ঢাকা কলেজের দল। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ। সরকার দলের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়, তাপপ্রবাহের কারণ অপরিকল্পিত নগরায়ন। পরিকল্পিত নগর গড়ে তোলার মাধ্যমে গরম কমানো সম্ভব। অন্যদিকে বিরোধী দল তাপপ্রবাহের কারণ হিসেবে নিয়ন্ত্রণহীনভাবে কার্বন নিঃসরণকে দায়ী করে। বর্তমানে ঢাকা শহরে গাছ আছে মাত্র 2%। ইত্তেফাক 2021-এর 28 আগস্ট। কারণ গাছ কেটে বাড়ি বানালাম, বাড়ির জন্য রাস্তা বানালাম, রাস্তার উপর ফ্লাইওভার বানালাম, তারপরে দেখলাম গাছ লাগান, পরিবেশ বাঁচান। কি হাস্যকর মানুষ স্পিকার। অবশ্যই অপরিকল্পিত নগর থেকে কার্বন নিঃসরণ হয় এবং পরিকল্পিত নগর থেকে কার্বন নিঃসরণ হয়। আপনার কার্বন নিঃসরণটা দিন শেষে আপনার এই শহরে এক্সিস্ট করে, যেটা আমরা আপনাকে বোঝাতে যাচ্ছি। বিতর্ক শেষে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ ও সমাধানের জন্য নানাবিধ বিষয় তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। যে জলবায়ু ক্ষতির কারণের জন্য আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের চাঁদপুর তলিয়ে যেতে পারে, তাহলে সেই সংখ্যার জন্য, সেই দুর্বিষের জন্য আমরা কি প্রস্তুত রয়েছি? প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সচেতনতার বিকল্প নেই। তাপদাহ অবশ্যই এটা আমাদের দুর্যোগের মধ্যে পড়ে এবং সেভাবে আমরা দুর্যোগের মধ্যে নিয়েই আমরা কাজ করতেছি। সবশেষে বিরোধী দলের ভূমিকায় থাকা ঢাকা কলেজের বিতার্কিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।